সবাইকে শুভ সন্ধ্যা। আহ, আহ, আজকের নেক্সট সিরিজের ক্লাসের কিছু আজকের একটা গুরুত্বপূর্ণ টপিক এবং মেইনলি অ্যানাটমি এবং ফিজিওলজি নিয়ে আলোচনা করব। আমি ডাক্তার মোহাম্মদ আজিজুল হক মানিক। একটু সবাই একটু কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু বলবেন। আমি ডাক্তার মোহাম্মদ আজিজুল হক মানিক, নাক কান গলা বিশেষজ্ঞ। বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে কর্মরত আছি। আজকের যে টপিক সেটা ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা যেটা নেকের যে একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, যেটা আমরা একটা এয়ারওয়ের একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, সেটা ল্যারিংস। ল্যারিংস এর মেইনলি, যেহেতু ল্যারিংস এর অনেক ধরনের ডিজিজ আমাদের পড়তে হয় ইএনটি তে যখন আমরা পড়ি, বিশেষ করে ল্যারিংস এর ম্যালিগনেন্সি দেখা যায়। নেকের ম্যালিগনেন্সি একটা কমন একটা ম্যালিগনেন্সি, এবং ল্যারিঞ্জিয়াল কার্সিনোমা আমাদের দেশে একটা গুরুত্বপূর্ণ এবং খুব কমন একটা ম্যালিগনেন্সি। এবং এটাতে দেখা যায় আমাদের দেশে প্রচুর অনেক মানুষই ল্যারিঞ্জিয়াল কার্সিনোমাতে ভুগছে, এবং এটার চিকিৎসা আমরা পাচ্ছি। এই জন্য ল্যারিংস এর যে কোনো ডিজিজ, এছাড়াও ল্যারিঞ্জাইটিস বা ল্যারিংস এর যে কোনো ভোকাল কর্ড পলিপ বা এছাড়া বিনাইন ম্যালিগনেন্ট বিভিন্ন ধরনের ডিজিজ আছে। প্রথমে আজকে আমি যেটা ইন শর্টে অ্যানাটমি এবং ফিজিওলজি অফ দ্য ল্যারিংস নিয়ে একটু আলোচনা করব। আমরা জানি যে ল্যারিংস যেটা আমাদের নেকের সামনের দিকে যেটা থাকে, দ্যাট মিনস ট্রাকিয়ার উপরে এবং জাস্ট ওরাল ক্যাভিটি ওরোফেরিংস এর উপরে ল্যারিঞ্জিয়াল ইনলেট দিয়ে শ্বাসনালীর যে শুরুর জায়গাটা, সেটাকে আমরা ল্যারিংস হিসেবে জানি। এটা মিডলাইন অফ দ্য নেকে থাকে। এটা রুট অফ দ্য যে রুট অফ টাং থেকে, মানে টাঙের যে গোড়াটা থাকে, ইপিগ্লোটিস যেখানে থাকে, এর ঠিক ট্রাকিয়ার আগ পর্যন্ত এটা অবস্থিত। এটা ভার্টিব্রাল লেভেল যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে সার্ভাইকেল 3 থেকে সার্ভাইকেল 6 ভার্টিব্রা। এটা পুরুষের ক্ষেত্রে সাধারণত হয়, ফিমেল এবং বাচ্চাদের ক্ষেত্রে এটা হাই আপ থাকে। এবং ল্যারিংস আসলে কি দিয়ে তৈরি? ল্যারিংস আমাদের এটা একটা বিভিন্ন মাস্কুলার একটা স্কেলেটন একটা ফ্রেমওয়ার্ক দিয়ে তৈরি হয়। এবং এটা যেটা দেখা যায় আমাদের কার্টিলেজ, বোনস এবং মাসেল, লিগামেন্টস, মেমব্রেন, এগুলা দিয়ে ল্যারিংসটা সম্পূর্ণটা তৈরি হয়। এটা যখন আমরা কাটি, অনেকটা দেখা যায় এরকম দেখা যায় ল্যারিংসটা। এখানে এই যে একটা বোন দেখা যায়, হাইওয়েড বোন। তারপরে কিছু কার্টিলেজ থাকে এখানে, যে 9টা কার্টিলেজ থাকে, মানে 3টা পেয়ার্ড এবং 3টা আনপেয়ার্ড। পেয়ার্ড মানে 3 দুগুণে 6, আর 3টা আনপেয়ার্ড হলে টোটাল 9টা কার্টিলেজ থাকে। জয়েন্ট থাকে, এই কার্টিলেজ গুলো এই যে দেখেন বিভিন্ন জয়েন্টের মাধ্যমে যুক্ত থাকে। এই জয়েন্টকে আরো শক্তিশালী করার জন্য বিভিন্ন লিগামেন্ট থাকে, কিছু মেমব্রেন দিয়ে কাভার্ড থাকে, এবং কিছু মাসেল থাকে যেটা আমরা ল্যারিঞ্জিয়াল মাসেল বলি। এগুলা দুই ভাগে ভাগ করা হয়, ইন্ট্রিনসিক এবং এক্সট্রিনসিক। যেগুলো ভিতরে থাকে ইন্ট্রিনসিক মাসেল বলে, এবং বাইরের গুলাকে এক্সট্রিনসিক মাসেল বলে। এবং যে কাভার, টোটাল হোল ল্যারিংসটা একটা কাভারিং এর মাধ্যমে থাকে। এটাকে আমরা যে কাভারিং, এটা সাধারণত যেহেতু শ্বাসনালীর, আমরা শ্বাসনালীর যে শ্বাসনালীর অংশে আমরা জানি সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম থাকে, এবং এটার কাভারিংটাও মেইনলি সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। কিছু কিছু জায়গায় দেখা যায় ব্যতিক্রম থাকে, কিন্তু মেইন কাভারিং হচ্ছে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। এটা একটা ল্যারিঞ্জিয়াল ফ্রেমওয়ার্ক দেখা যায়। দেখেন হাইওয়েড বোন থেকে, এখান থেকে শুরু হয় এপিগ্লোটিস। এখানে মেমব্রেন থাকে, এই থাইরয়েড কার্টিলেজ, থাইরোহাইওয়েড মেমব্রেন থাকে, থাইরোহাইওয়েড লিগামেন্ট থাকে, থাইরয়েড কার্টিলেজ থাকে, তারপর ক্রিকয়েড কার্টিলেজ থাকে। এখানে এসে শেষ হয় ট্রাকিয়ার এখানে এসে সেইভাবে। এটা হচ্ছে একটা ল্যারিঞ্জিয়াল ফ্রেমওয়ার্ক। এর ভিতরে যদি আমরা ক্রস সেকশন চিন্তা করি, ইপিগ্লোটিস থাকে, প্রিওপিগ্লোটিক স্পেস থাকে, হাইওয়েড বোন থাকে, ভিতরে ভেস্টিবুলার ফোল্ড থাকে, ভোকাল ফোল্ড থাকে, ফলস কর্ড, ট্রু কর্ড থাকে, সাবগ্লোটিক স্পেস থাকে। এই পুরাটা মিলেই হচ্ছে আমাদের ল্যারিংস। আমি ছবির মাধ্যমে দেখাচ্ছি ম্যাক্সিমাম। এটা কিন্তু আন্ডার গ্রাজুয়েট এবং পার্ট 1ও যারা দেয়, এফসিপিএস পার্ট 1 বা এমএস পার্ট 1 যেগুলো থাকে, এইসব ক্ষেত্রে কার্টিলেজের নামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আসে আমাদের। আমরা জানি ল্যারিংস এর কার্টিলেজ থাকে, যেগুলো আমি বলেছি যে 9টা কার্টিলেজ থাকে, 3টা পেয়ার্ড এবং 3টা আনপেয়ার্ড। আনপেয়ার্ড কার্টিলেজ কি কি? এগুলো বড় বড় 3টা কার্টিলেজ থাকে। একটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজ, থাইরয়েড, ক্রিকয়েড এবং এপিগ্লটিস। থাইরয়েড, ক্রিকয়েড এবং এপিগ্লটিস, এগুলো হচ্ছে আনপেয়ার্ড। এটা থাইরয়েড,
এটা ক্রিকয়েড, এটা ইপিগ্লটিস। তিনটা পেয়ার মানে জোড়ায় জোড়ায় থাকে, অ্যারাইটিনয়েড, কর্নিকুলেট এবং কিউনিফর্ম। এবং এই যে তিনটা থাকে, থাইরয়েড, ক্রিকয়েড এবং অ্যারাইটিনয়েড, এই তিনটা সাধারণত হায়ালিন কার্টিলেজ, মানে শক্ত ধরনের একটা কার্টিলেজ থাকে। এবং ইপিগ্লটিস এটা একটা লিফ শেপের একটা পাতার মতো। কর্নিকুলেট এবং কিউনিফর্ম এটা হচ্ছে সাধারণত ইলাস্টিক কার্টিলেজ। এই তিনটা কার্টিলেজ মনে রাখতে হবে। এই তিনটা হচ্ছে মেইনলি থাইরয়েড, ক্রিকয়েড এবং অ্যারাইটিনয়েড হচ্ছে হায়ালিন কার্টিলেজ এবং বাকিটা ইলাস্টিক কার্টিলেজ। এবং এই যে দেখেন কার্টিলেজের অবস্থানগুলো কোথায় থাকে। ইপিগ্লোটিসটা এটা যদি আমরা এন্টেরিয়র পোস্টেরিয়র ভিউ আমরা চিন্তা করি, সামনের দিকে ইপিগ্লোটিসটা উপরে থাকে, হাইওয়েড বোন। হাইওয়েড বোন সে দুই ভাগে, সুপ্রা হাইওয়েড এপিগ্লোটিস, ইনফ্রা হাইওয়েড হাইওয়েড বোনের নিচে কিছু এপিগ্লোটিসের পার্ট থাকে, ইনফ্রা হাইওয়েড এপিগ্লোটিসও আছে। এবং থাইরয়েড কার্টিলেজ থাকে নিচে, ক্রিকয়েড কার্টিলেজ। আমরা এই যে যখন আমরা ফিল করি দেখেন থাইরয়েড নচ পাই, তার নিচে যখন থাকি একটু ফাঁকা জায়গা থাকে, তার নিচে ক্রিকয়েড কার্টিলেজ। এই যে দেখেন ক্রিকোথাইরয়েড মেমব্রেন বা এখানে লিগামেন্ট থাকে, এই ফাঁকা জায়গাটা ওই যে ক্রিকোথাইরয়েডোটমি যে আমরা করি এই জায়গাটা দিয়ে করি, এখানে একটা গ্যাপের মতো থাকে, এই জয়েন্টের মাধ্যমে এটা যুক্ত থাকে। এবং এই যে হাইওয়েড বোন এবং ক্রিকোথাইরয়েড যে মেমব্রেনের মাধ্যমে থাকে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র ভিউতে যদি থাকি। আমরা পোস্টেরিয়র ভিউতে যদি চিন্তা করি, এখানে এই যে ইপিগ্লোটিসটা থাকে, ইপিগ্লোটিসটা যে হাইওয়েড বোনের উপরের অংশটা সুপ্রা হাইওয়েড, নিচেরটা ইনফ্রা হাইওয়েড এপিগ্লোটিস। এবং এখানে থাকে এটা ভিতরে যে থাইরয়েড কার্টিলেজের এখানে একটা স্টকের মাধ্যমে সে যুক্ত থাকে এপিগ্লোটিসটা ল্যারিংসের ভিতরে। এটা হচ্ছে পোস্টেরিয়রের ক্রস সেকশন ভিউ যদি আমরা চিন্তা করি। অসিয়াস স্ট্রাকচার, একটা বনি স্ট্রাকচার এখানে থাকে যেটা ল্যারিঞ্জিয়াল ফ্রেমওয়ার্ক তৈরি করে, সেটার নাম হচ্ছে আমরা হাইওয়েড বোন। এটা আমরা দেখি একটা ইউ শেপের একটা বোন থাকে। এটার দেখেন বডি থাকে, একটা গ্রেটার কর্ণ থাকে, লেজার কর্ণ থাকে, মানে ছোট মাথা এবং বড় হর্ন, দুইটা কর্ণর মাধ্যমে থাকে হাইওয়েড বোন। তাইলে কি হাইওয়েড বোন এবং কার্টিলেজ গুলো থাকে। হাইওয়েড বোনের কি রকম, এটা ইউ শেপের একটা বোন থাকে। এটা যে এই যে আমরা বলেছি যে গ্রেটার কর্ণ এবং লেজার কর্ণ থাকে। এখানে বডির মধ্যে অনেকগুলা সুপ্রা হাইওয়েড মাসেল, ইনফ্রা হাইওয়েড মাসেল, এগুলো বডিতে বিভিন্ন ভাবে লাগানো থাকে। দুইটা বড় সুপিরিয়র বর্ডার থাকে। এখানে বর্ডারের মধ্যে আমরা জানি হাইও এপিগ্লোটিক, এগুলো পরে এগুলো কিছু মাসেল যুক্ত থাকে, কিছু লিগামেন্টও যুক্ত থাকে এখানে হাইওয়েড বোনে। এবং কার্টিলেজ গুলো দেখেন, এটা একটা সুপিরিয়র ভিউ, এটা একটা থাইরয়েড কার্টিলেজ, নিচের দিকে ক্রিকয়েড কার্টিলেজ, আমি কার্সার দিয়ে দেখাচ্ছি। এখানে অ্যারাইটিনয়েড কার্টিলেজের দুইটা প্রসেস থাকে, ভোকাল প্রসেস এবং মাসকুলার প্রসেস থাকে। এই যে ভোকাল প্রসেসের সাথে ভোকাল লিগামেন্টটা লাগানো থাকে, মাসকুলার প্রসেসের সাথে মাসেল গুলা যুক্ত থাকে। এর উপরে বিভিন্ন জয়েন্টের মাধ্যমে ক্রিকয়েড এবং কর্নিকুলেট থাকে। এখানে এই যে ইপিগ্লোটিস কার্টিলেজ গুলো আলাদা আলাদা দেখানো হচ্ছে। এখানে ইপিগ্লোটিসটা লিফ শেপের একটা ইলাস্টিক কার্টিলেজ, থাইরয়েড কার্টিলেজ একটা শিল্ড শেপের থাকে, এখানে প্রজাপতির মতো অনেকটা দেখতে। এটা থাইরয়েড নচ, মাঝখানের গ্যাপটাকে থাইরয়েড নচ বলে। এটা গ্রেটার কর্ণ উপরে, নিচে লেজার কর্ণ থাকে, এটা ল্যামিনা থাকে। ক্রিকয়েড কার্ড একটা রিং শেপের একটা থাকে, যেটাকে আমরা সিগনেট রিং এর মতো, একটা রিং এর মতো থাকে, এটা একটা কমপ্লিট রিং এর মতো থাকে। এটা হচ্ছে ক্রিকয়েড কার্টিলেজ, এটাও একটা হায়ালিন কার্টিলেজ। এখানে এরকম অ্যারাইটিনয়েডের উপরে কিউনিফর্ম বসানো থাকে, তার উপর কর্নিকুলেট বসানো থাকে। এটা একটা পিরামিডাল শেপড একটা বোনস থাকে, এগুলো পেয়ার্ড, ইউনিফর্ম, কর্নিকুলেট এগুলো আলাদা আলাদা থাকে। থাইরয়েড কার্টিলেজ এই যে এখানে দেখানো হচ্ছে, এটা একটা শিল্ড শেপ, পোস্টেরিয়রলি ওপেন থাকে, এঙ্গুলেটেড থাকে। এটা দেখবেন আমরা যখন মেলদের থাকে, এটা অ্যাডামস আপেলও আমরা বলি, যেটা আমরা প্রমিনেন্ট থাকে, মেলদের প্রমিনেন্ট এবং ফিমেলদের দেখা যায় যে এটা লেস প্রমিনেন্ট থাকে। মেলদের দেখা যায় 120 ডিগ্রি প্রায় থাকে প্রমিনেন্স, মানে এটা বাঁকা এরকম থাকে, 120 ডিগ্রি এরকম অ্যাঙ্গেল করে থাকে, এই জন্য এটা দেখা যায় আমরা মেলদের দেখা যায়, কিন্তু ফিমেলদের ক্ষেত্রে 90 ডিগ্রি অ্যাঙ্গুলেটেড থাকে। এবং এটা লার্জেস্ট কার্টিলেজ, এবং এটা কিন্তু ল্যারিংস্কেপ যে ভিতরে নরম জায়গাটা, ভোকাল কর্ড এবং সবকিছুকে সে সামনের দিক থেকে সে একটা প্রোটেকশন দিয়ে রাখে, এরকম শিল্ডের মতো, এই জন্য তৈরিও হয়েছে ওইরকম করে। এবং এইখানে এর নিচেই যে আমরা যে কণ্ঠ কথা বলি, কণ্ঠনালীর যে মেইন পার্ট ভোকাল কর্ড এখানে যুক্ত থাকে। এটা থাইরয়েড কার্টিলেজ, এটা নচ,
এটা সুপিরিয়র কর্ণ, নিচের ইনফিরিয়র কর্ণ, এটা শিল শেপের দেখেন ল্যামিনার থাকে, এখানে প্রমিনেন্স থাকে, যেটা আমরা অ্যাডাম সাপেল হিসেবে চিনি। এবং ক্রিকয়েড কার্টিলেজ, এটাও একটা হাইলাইন কার্টিলেজ, এটা একটা সিগনেট রিং শেপের থাকে, এরকম সামনের দিকে থাকে, সামনে অ্যান্টেরিয়র ল্যামিনা পোস্টেরিয়র ল্যামিনা থাকে, সামনেরটা চিকন দেখেন, এটা একটু ন্যারোয়ার থাকে, এটা পুরো এনসার্কেল করে রাখে, মানে এখানে সে করে সেটাকে শেষ মাথা ল্যারিংসের শেষ অংশটাকে সে তৈরি করে। থিকার এবং স্ট্রঙ্গার, এটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজের চাইতে থিকার এবং স্ট্রঙ্গার। এবং সামনের দিকে দেখেন আর্চটা একটু ন্যারো থাকে, পোস্টেরিয়রটা খুব মোটা থাকে, এরকম এই যে অনেকটা ক্রস সেকশন করলে এরকম, এটা সামনের দিক চিকন, এটা পিছনের দিক থাকে, এভাবে কাটলে ঠিক এটার ক্রিকয়েডের উপরেই ক্রিকোঅ্যারিটিনয়েড যে জয়েন্টটা থাকে, দেখেন ক্রিকয়েড কার্টিলেজের উপর অ্যারিটিনয়েড বসানো, ক্রিকোঅ্যারিটিনয়েড জয়েন্ট এবং ক্রিকোথাইরয়েড জয়েন্ট সাইডের দিকে থাকে। এবং ইপিগ্লোটিস যদি আমরা করি, এটা একটা ইলাস্টিক কার্টিলেজ, এটা একটা ফোল্ড করা যায়, ইলাস্টিসিটি থাকে, লিফ শেপেড অ্যান্টেরিয়র পার্টে থাকে, এই যে দেখেন এখানে থাইরয়েড কার্টিলেজের এখানে একটা স্টকের মতো থেকে সে উপরের দিকে উঠে, এটা ক্রস সেকশনাল ভিউ। এখানেও ইপিগ্লোটিসের আপার ইন থাকে, লোয়ার স্টক থাকে, এবং এই যে থাইরয়েড যেটা থাকে সুপ্রাহাইওয়েড পার্ট, ইনফ্রাহাইওয়েড পার্ট বলে ইপিগ্লোটিসের, এখানে একটা দেখেন নাম থেকে হাইওয়েড বোন এবং ইপিগ্লোটিস, হাইও এপিগ্লোটিক লিগামেন্টের মাধ্যমে সে এখানে একটা যুক্ত থাকে। এর নিচে যে এই জায়গাটা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, এটাকে বলা হয় প্রি এপিগ্লোটিক স্পেস, মানে প্রি মানে এপিগ্লোটিসের আগে, প্রি এপিগ্লোটিক স্পেস বলে। এই জায়গাটায় ফাইব্রোফ্যাটি টিস্যু থাকে, এখানে দেখা যায় ম্যালিগনেন্সিটা যখন হয়, যখন এই জায়গায় স্প্রেড করে যেতে পারে, প্রি এপিগ্লোটিক প্যারাগ্লোটিক স্পেসে যেতে পারে, এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এখানে ম্যালিগনেন্সি স্প্রেড হওয়ার একটা এদিক দিয়ে যায়। এখানে ইপিগ্লোটিসের দেখেন উপরের যে অংশটা আমরা দেখাচ্ছি, এখানে যে আমরা যখন ইপিগ্লোটিসের আমরা জানি ল্যারেঞ্জিয়াল সারফেস এবং লিঙ্গুয়াল সারফেস বলে, এটা হচ্ছে লিঙ্গুয়াল সারফেসটা, যেটা জিহ্বার দিকে আছে। এই লিঙ্গুয়াল সারফেসের এখানে এটাকে আমরা ভ্যালেকুলা বলি, এটা মিডিয়ান গ্লসো মানে টাং, এপিগ্লোটিস মানে গ্লসো এপিগ্লোটিক ফোল্ড, এবং লেটারাল গ্লসো এপিগ্লোটিক ফোল্ড হিসেবে দুইটা আলাদা থাকে, এই জায়গাটাকে আমরা ভ্যালেকুলা বলি। এই ল্যারিংস কিন্তু এই যে এপিগ্লোটিসের এখানে কোনো ডিজিজ মানে হচ্ছে এপিগ্লোটিস হচ্ছে ল্যারিংসের একটা পার্ট। অ্যারাইটিনয়েড কার্টিলেজ দেখেন এখানে পেয়ার্ড কার্টিলেজ গুলা কি কি, এটা একটা পিরামিডাল শেপড, এই যে পিছন দিকে যে ক্রিকয়েডটা থাকে, পোস্টেরিয়র যে আর্চটা থাকে, এটার উপরে অ্যারাইটিনয়েডটা বলে ক্রিকো অ্যারাইটিনয়েড জয়েন্ট, ক্রিকো অ্যারাইটিনয়েড, এটা একটা সাইনোভিয়াল জয়েন্ট, এটা সে এটার উপরে সে মুভ করতে পারে। এটার উপর যে মুভ করার সুবিধাটা হচ্ছে সে ভোকাল প্রসেসটাকে নড়ায় এবং ভোকাল কর্ডের মুভমেন্ট হয় এটার মাধ্যমে। ঠিক আছে, কারো কোন কোশ্চেন থাকলে আমি একটু কমেন্টে লিখে রাখবেন, আমি চেষ্টা করব পরে অ্যান্সার করতে। আজকে মেইনলি অ্যানাটমি, যেহেতু অ্যানাটমি জানলে আমরা যে ভয়েস প্রোডাকশন, আমরা লেরিংস এর যে প্রোটেকশন করে, এগুলো আমরা সব জানতে পারবো, এবং ডিজিজ গুলো কিভাবে কোথা দিয়ে স্প্রেড হইতে পারে এটা আমাদের একটা ধারণা থাকবে। এই এপিগ্লোটিসটা পোরাস থাকে, কিন্তু এখানে এই যে ক্রিকোঅ্যারিটিনয়েড জয়েন্ট, এটা দুইটা থাকে পিরামিডাল শেপ, এর উপরেই কিন্তু এই যে ইউনিফর্ম এবং কর্নিকুলেট দুইটা ইয়া থাকে, খুব ছোট ছোট কার্টিলেজ, যেটা আমরা ওই যে এপিগ্লোটিক যখন ফোল্ড থাকে এটার পিছন দিকে যে এলিভেশন গুলো আমরা পাই যখন ইনডিরেক্ট ল্যারিঙ্গোস্কোপি করি, এটা বেস থাকে এবং অ্যাপেক্স থাকে, একটা পিরামিডাল শেপড একটা এতে। এবং এখানে দুইটা প্রসেস থাকে, একটাকে বলি আমরা ভোকাল প্রসেস, একটাকে মাসকুলার প্রসেস। মাসকুলার প্রসেসটা ভোকাল প্রসেসে এইখান থেকে দেখেন, এইখান থেকে এই যে মাথাটা আমি কার্সার দিয়ে দেখাচ্ছি, এখানে সে লিগামেন্ট হয়ে সে এখানে এসে সামনের দিকে কার্টিলেজে, থাইরয়েড কার্টিলেজে এসে লাগে, এই জন্য ভোকাল প্রসেস মানে সে ভোকাল কর্ডের সাথে যুক্ত থাকে। আর এখানে মাসকুলার প্রসেস, এখানে মাসেল থাকে, যে পোস্টেরিয়র ক্রিকোঅ্যারিটিনয়েড বা লেটারাল ক্রিকোঅ্যারিটিনয়েড মাসেল এগুলো লাগানো থাকে, যেটা এই ভোকাল কর্ডকে না মুভমেন্টের হেল্প করে, এখানে যে এই ক্রিকোঅ্যারিটিনয়েড জয়েন্ট সেটার মুভমেন্টে হেল্প করে, এই জন্য দুইটা প্রসেস থাকে, কর্নিকুলেট এবং কিউনিফর্ম, এটাকে বলে কিউনিফর্ম কার্টিলেজ অফ রিসবার্গ এবং কর্নিকুলেট কার্টিলেজ অফ সান্তোরিনি। এটা যদি আমরা চিন্তা করি, হিস্টোলজি চিন্তা করি, হায়ালিন কার্টিলেজ হয় থাইরয়েড ক্রিকয়েড এবং বেসটা অংশটা অনেকটা অ্যারিটিনয়েডের, হায়ালিন এইভাবে মনে রাখার দরকার নেই, থাইরয়েড ক্রিকয়েড এবং অ্যারিটিনয়েডটা মনে রাখতে হবে, হায়ালিন কার্টিলেজ এবং কিউনিফর্ম কর্নিকুলেট এবং এপিগ্লোটিস হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ। জয়েন্ট যদি আমরা চিন্তা করি, মেইন যে জয়েন্ট থাকে দেখেন থাইরয়েডের সাথে ক্রিকয়েড যে জোড়াটা থাকে, ক্রিকোথাইরয়েড জয়েন্ট, আমরা এখানে ফিল করলে কিন্তু আমরা অনেকটা বুঝতে পারি আমাদের যে থাইরয়েড এবং ক্রিকোথাইরয়েড জয়েন্ট,
আর কি ক্রিকো অ্যারিটিনয়েড জয়েন্ট, এটা খুব ইম্পর্টেন্ট একটা জয়েন্ট। এগুলাতে কোনো ধরনের এই জয়েন্টে কোনো অ্যাবনরমালিটি হলেও কিন্তু তার ভয়েস চেঞ্জ হয়ে যায়, তার ডিজিজ প্রসেস প্রোগ্রেস করে। মানে এই জয়েন্টের মুভমেন্ট যখন হবে, ক্রিকোথাইরয়েড জয়েন্টটা এটা কিন্তু সামনের দিকে থাকে, এটাকে সাধারণত শুধু রোটেটরি মুভমেন্ট করা যায় অ্যারাউন্ড দ্য ট্রান্সভার্স থেকে, মানে খুব বেশি এটা মুভমেন্ট খুব একটা হয় না। কিন্তু যখন আমাদের ক্রিকোঅ্যারিটিনয়েড জয়েন্ট থাকে, এটা সে কিন্তু এইখানে রোড সে ট্রান্সভার্স ভার্টিক্যাল এক্স, মানে এই বরাবর সে ডানে বা এইভাবে এইভাবে ঘুরতে পারে, মানে এইভাবে সামনের দিকে। সে যখন দেখেন এখান দিয়ে যখন টান দিলাম সেটা এই পাশে আসলো, তখন ভোকাল কর্ড গুলো একসাথে লেগে যায়। আবার যখন এই দিক থেকে এটাকে বাইরের দিকে টান দিলাম সে ভিতরে চলে আসলো, তখন ভোকাল। আবার যখন ভিতরের দিকে টান দিলাম তখন সে ভোকাল কর্ডটা দূরে চলে যায়। এটা পরে আমি দেখাবো এগুলা থাকে। এবং জয়েন্ট গুলা ক্রিকোথাইরয়েড জয়েন্ট, এটাকে আরো স্ট্রেনথেন করার জন্য কিছু লিগামেন্ট থাকে, ক্রিকোথাইরয়েড লিগামেন্ট বলে। এইখানে ক্রিকোথাইরয়েড মেমব্রেন থাকে, এই যে ফাঁকা জায়গাটা এটা মেমব্রেন দিয়ে ঢাকা থাকে, লিগামেন্ট দিয়ে আটকানো থাকে। ক্রিকোঅ্যারিটিনয়েড জয়েন্ট থাকে, এগুলোর মাধ্যমে যুক্ত থাকে, এবং ক্রিকোথাইরয়েড মাসেলের মাধ্যমে। এবং আমরা লিগামেন্ট এবং মেমব্রেন থাকে যেগুলোর মাধ্যমে যুক্ত থাকে। ভিতর দিকে কিছু লিগামেন্ট থাকে, মেমব্রেন থাকে, বাইরের দিকেও কিছু থাকে। এক্সট্রিনসিক মানে বাইরে, ভিতরের দিকে ইন্ট্রিনসিক। বাইরের দিকে কি থাইরোহাইয়েড, দেখেন একটু কল্পনা করেন এখানে যে হাইওয়েড বোনটা থাকে এবং থাইরয়েডটা, থাইরোহাইয়েড মানে এর মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এটা একটা মেমব্রেন, একটা চাদরের মতো ঢাকা থাকে, থাইরোহাইয়েড মেমব্রেন বলি। তারপরে হচ্ছে ক্রিকোট্রাকিয়াল, ক্রিকোয়েড কার্টিলেজ এবং ট্রাকিয়া, এখানে একটা থাকে। হাইওএপিগ্লোটিক একটা লিগামেন্ট থাকে যেখানে হাইওয়েড বোন এবং এপিগ্লোটিস আগে আমি দেখাইছি। এটা ইন্ট্রিনসিক মাসেল কি কোয়াড্রিঙ্কুলার মেমব্রেন, এটা আমি ছবি দেখাইলে এটা মনে থাকবে, এমনিতে মনে থাকার সুযোগ নেই। দেখেন এই যে হাইওয়েড বোন, এখানে ক্রিকোয়েড থাইরয়েড কার্টিলেজ, ক্রিকোয়েড কার্টিলেজ, এটা হচ্ছে থাইরোহাইয়েড মেমব্রেন থাকে, এখানে দুইটা ছিদ্র থাকে। এই যে ছিদ্রের মধ্যে এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। আমরা জানি যে ল্যারিঞ্জিয়াল যে ভেগাস নার্ভ থেকে সুপিরিয়র যে ল্যারিঞ্জিয়াল নার্ভ থাকে, সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল দুই ভাগে ভাগ হয়, ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল, এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল। এবং নিচের দিকে এসে এই ভেগাস নার্ভ থেকে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ আসে। সুপিরিয়র ল্যারিঞ্জিয়ালের দুইটা ভাগ, ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভটা সেই থাইরোহাইয়েড মেমব্রেন দিয়ে ভিতর দিকে ঢুকে যায়। এক্সটার্নাল ল্যারিঞ্জিয়ালটা এই যে দেখেন উপর দিক দিয়ে এসে সেই আমরা যে ওই যে থাইরয়েডের সার্জারি করার সময় যেটা আমরা এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল, যেটা আমরা ক্রিকোথাইরয়েড মাসেলকে সাপ্লাই দেয়, এটা এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল। এটা ইন্টারনাল ল্যারিঞ্জিয়ালটা ভিতরে ঢুকে যায় এবং সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল ভেসেলস এই ঠিক এই দিক দিয়ে থাইরোহাইয়েড মেমব্রেন দিয়ে, থাইরোহাইয়েড যে মেমব্রেন থাকে সেটাকে ছিদ্র করে সে ভিতরে ঢুকে যায়। এটা হচ্ছে থাইরোহাইয়েড মেমব্রেনের ইয়াতে থাকে, ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার থাকে। এখন এই যে দেখেন বাইরের দিকে হাইওএপিগ্লোটিক লিগামেন্ট থাকে, এই যে এপিগ্লোটিসটা সেইখানে ঝুলানো, দেখেন নিচে স্টক, এটা যদি টানা দিয়ে না থাকে সেটা পড়ে যেতে পারে, এই জন্য তাকে একটা হাইওয়েড বোনের সাথে সে একটা টানা দিয়ে রাখে, এটা হাইওএপিগ্লোটিক লিগামেন্ট। ক্রিকোট্রাকিয়াল লিগামেন্ট, এখানে ক্রিকোয়েড এবং ট্রাকিয়াটা যাতে আলাদা কোনো স্ট্রাকচার না হয়ে যায়, এই জন্য এখানে একটা লিগামেন্টের মাধ্যমে ট্রাকিয়াটা যুক্ত থাকে, ক্রিকোয়েড কার্টিলেজ মানে ল্যারিংসের সাথে ট্রাকিয়াটা যুক্ত থাকে। ইন্ট্রিনসিক যেখানে থাকে, এই যে দেখেন ক্রস সেকশন একটা দেখাচ্ছি ইন্ট্রিনসিক, এখানে ইন্ট্রিনসিক যে মিউকাস মেমব্রেন দিয়ে কভার থাকে, এখানে এই যে মেমব্রেনটা ল্যারিঞ্জিয়াল ইনলেটের ভিতরে যে উপরেই যে থাকে, এটাকে বলে কোয়াড্রেট বা কোয়াড্রেঙ্গুলার মেমব্রেন। এই যে এটাকে এটার উপরে যে কাভারিং, এটাকে আমরা ভেস্টিবিউল বলি, ভেস্টিবিউল অফ দ্য ল্যারিংস যেটা আমরা বলি উপরে, বা সুপ্রাগ্লটিসের যে জায়গাটায় কোয়াড্রেঙ্গুলার মেমব্রেন থাকে, এই মেমব্রেনটা এইখানে নিচে ফোল্ডের মতো হয়ে সে কিন্তু ফলস কর্ড তৈরি করে। তার নিচে যখন হয় এখানে একটা সাইনাসের মতো তৈরি করে, সাইনাস অফ দ্য ল্যারিংস। দেখেন ক্রিকোয়েড কার্টিলেজ এবং ভোকাল, ক্রিকো ভোকাল মেমব্রেন বলে এটা, এটা কোয়াড্রেঙ্গুলার মেমব্রেন, এটা হচ্ছে ক্রিকো ভোকাল মেমব্রেন। এটা ফোল্ড করে সে আস্তে আস্তে পরে ভোকাল লিগামেন্ট তৈরি হয় এইখানে এটার মাথায় এসে, এবং সেটাই হচ্ছে ভোকাল কর্ড, যেটা পরবর্তীতে কাভারিং এর মাধ্যমে হয়, এটা ভোকাল লিগামেন্ট তৈরি করে। কোয়াড্রেঙ্গুলার মেমব্রেন, ক্রিকো ভোকাল মেমব্রেন এসে এখানে তৈরি করে, এটাকে সাইনাস অফ দ্য ল্যারিংস আমরা বলি। এবং এই যে দেখেন লিগামেন্টটা, এই যে কোয়াড্রেঙ্গুলার, এই যে পুরো বাউন্ডারিটা এটা কোয়াড্রেঙ্গুলার মানে উপরের অংশটা এই যে ল্যারিঞ্জিয়াল ইনলেটের যেটা ক্রিকোঅ্যারিটিনয়েড, যেই অ্যারিএপিগ্লোটিক ফোল্ড যেটা বলি, মানে অ্যারাই মানে হচ্ছে অ্যারিটিনয়েড, এপিগ্লোটিস মানে এপিগ্লোটি, অ্যারিএপিগ্লোটিক ফোল্ড তৈরি করে। আর এখানে অ্যারিটিনয়েড কার্টিলেজ এখানে এখানে তৈরি করে নিচের দিকে এই যে ভোকাল ফোল্ডের মাধ্যমে ফলস কর্ড, ভেস্টিবুলার ফোল্ড, এই ভেস্টিবুলটা এখানে এসে ফোল্ড করে। এগুলো আসলে ডিটেইলসে আন্ডার গ্রাজুয়েট লেভেলে খুব একটা জানার দরকার নেই, আমি যেহেতু যারা
ইএনটি পোস্ট গ্রাজুয়েট বা ইয়া করবে, ডিটেলস একদম ল্যারিংস এর টোটাল অ্যানাটমিটা আমাদের একদম মানে ব্রেনের মধ্যে থাকতে হবে। এই জন্য আমি বলতেছি আন্ডার গ্রাজুয়েটে এত কিছু দরকার নেই, শুধু কার্টিলেজ গুলোর নাম কি কি, পেয়ার্ড কি আনপেয়ার্ড কি কি এগুলা জানতে হবে, ল্যারিঞ্জিয়াল মাসেলের নাম কি এগুলা জানতে হবে, কোন মাসেলের কি কাজ এটা জানতে হবে। ক্রিকোভোকাল মেমব্রেনটা এই যে ট্রু ভোকাল লিগামেন্ট এই ফোল্ডটা তৈরি করে ভোকাল ফোল্ড বা ভোকাল লিগামেন্ট তৈরি করে। ভোকাল লিগামেন্ট এই যে দেখেন, এই যে আমরা অ্যারিটিনয়েড যে দুইটা প্রসেস বলছি, এটা বলছি মাসকুলার প্রসেস, এটা বলছি ভোকাল প্রসেস। ভোকাল প্রসেসটা এই যে ভোকাল কর্ড তৈরি করে, সেই ভোকাল কর্ডটা শেষ মাথায় এসে থাইরয়েডের এই অ্যাঙ্গেলের এখানে যুক্ত হয় এবং এই মাসেলটা এইভাবে টান দেয়, কখনো লুজ দেয়, এভাবে করে ভোকাল কর্ডটাকে ডানে বামে সরায়। লিগামেন্ট এই যে এগুলো এখানে এক ছবিতে, এই যে ভেস্টিবল, কোয়াড্রিঙ্গুলার মেমব্রেন, ভোকাল লিগামেন্ট, ভেস্টিবুলার লিগামেন্ট, ভোকাল লিগামেন্ট, পিকোভোকাল মেমব্রেন এগুলা তৈরি হয়। এটা অনেক সময় একটা পরীক্ষায় আসে, এটা যে ভোকাল কর্ডের লেয়ার কয়টা। ভোকাল কর্ড আমরা জানি, ভোকাল কর্ড কিন্তু পুরাটাই যে লাইনিং এ এফসিবিএস পার্ট 1 অনেক সময় পুরা লাইনিং কিন্তু সিলিয়েটেড কলামনার, কিন্তু জাস্ট ভোকাল কর্ডের উপরে কিন্তু স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে। স্কোয়ামাস এপিথেলিয়াম ভোকাল কর্ডের যে উপরে সেখানে স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে, আর বাকিটা কিন্তু সিলিয়েটেড কলামনার। এবং এখানে কোনো ধরনের এখানে মিউকাস গ্ল্যান্ড থাকে না ভোকাল কর্ড, এই জন্য এখানে শুকনা থাকে। এবং তাহলে শুকনা থাকলে ভোকাল কর্ডটা ভিজে কিভাবে? এখানে যে সাইনাস যেটা থাকে, সাইনাস অফ দ্য লেরিংস, ওইখান থেকে কিছু মিউকাস গ্ল্যান্ডের সিক্রেশনের মাধ্যমে ভোকাল কর্ডটা সবসময় ময়েস্ট থাকে। এই জন্য আমরা কিন্তু অনেক সময় আমরা যখন রোগীর হোর্সনেস চলে আসে, আমরা কিন্তু অনেক সময় বা সাডেন কোনো ল্যারিঞ্জাইটিস হয়েছে তখন আমরা স্টিম ইনহেলেশন নিতে বলি, মানে এটা করে সে ভোকাল কর্ডটাকে সে স্টিম করে সে ভিজা ভিজা রাখে এবং দেখা যায় তার ইনফ্লামেশনটা আস্তে আস্তে কমে, সুদিং ইফেক্ট করে। এই জন্য আমরা স্টিম ইনহেল করতে বলি পেশেন্টদের। এখানে ভোকাল কর্ডের সাধারণত 5টা লেয়ার থাকে। এখানে আমরা এপিথেলিয়াল লেয়ার, যে বাইরের যে কাভারিং থাকে সেটা আমরা স্কোয়ামাস এপিথেলিয়ামের মাধ্যমে কাভারিং থাকে, এটাকে বলি আমরা কাভারিং। মানে মেইনলি ভাগ করা হয় 3টা, একটা হচ্ছে এপিথেলিয়াম, ল্যামিনা প্রপ্রিয়া আর মাসকুলারিস মাসেল, মানে ভোকালিস মাসেল, মাসকুলার লেয়ার। কি কি তাইলে? একটা হচ্ছে এপিথেলিয়াল লেয়ার, সেকেন্ড হচ্ছে ল্যামিনা প্রপ্রিয়া, থার্ড হচ্ছে মাসকুলারিস লেয়ার। মাসকুলারিস কোন মাসেল? ভোকালিস মাসেল। আর এপিথেলিয়াল লাইনিংটা কি? স্কোয়ামাস এপিথেলিয়াম। ল্যামিনা প্রক্রিয়াকে 3 ভাগে ভাগ করছে, সুপারফিশিয়াল, ইন্টারমিডিয়েট, ডিপ। এই যে দেখেন এপিথেলিয়ামের জাস্ট নিচে যে সুপারফিশিয়াল আর ইন্টারমিডিয়েট যে লেয়ারটা থাকে, এইখানেই কিন্তু ইডেমা যখন হয়, আমরা রেইনকিস ইডেমা যেটা বলি, যেটা হয় মানে সাব এপিথেলিয়াল একুমুলেশন অফ দ্য ফ্লুইড যদি হয়, এপিথেলিয়ামের নিচে যদি ফ্লুইড হয়ে ভোকাল কর্ডটা ফুলে যায়, এই জায়গাটার কারণে এটাকে আমরা বলি রেইনকিস ইডেমা। দ্যাট মিন্স এপিথেলিয়াম, ল্যামিনা প্রপ্রিয়া এবং ভোকালিস মাসেল লেয়ার, এই 3টা লেয়ারে ভাগ থাকে। ল্যামিনা প্রপ্রিয়াকে সুপারফিশিয়াল, ইন্টারমিডিয়েট, ডিপ 3 ভাগে ভাগ করা হয়। ল্যারিংস এর সাবসাইড যদি আমরা চিন্তা করি যে কয় ভাগে ভাগ করা হয়েছে, দেখেন গ্লটিস মানে হচ্ছে কর্ড, ভোকাল কর্ডের। সুপ্রা গ্লটিস মানে ভোকাল কর্ডের উপরে, সুপ্রা গ্লটিস মানে গ্লটিসের যে পার্টটা, আর সাব গ্লটিস মানে গ্লটিসের নিচে। সাব গ্লটিস কতটুকু? ক্রিকোয়েড কার্টিলেজের লোয়ার মার্জিন পর্যন্ত। উপরে কতটুকু? সুপ্রা গ্লটিস কি এই যে ভেস্টিবুল একদম লেরিঞ্জিয়াল ইনলেট পর্যন্ত। গ্লটিস কি এই যে যে আমাদের যে ভোকাল কর্ডটা থাকে এবং তার এই এই পর্যন্ত আর কি। এখানে দেখেন ছবিতে দেখাচ্ছি, এই যে এইটা, এই জায়গাটা হচ্ছে সুপ্রাগ্লটিক স্পেস, এই পুরো জায়গাটা। এবং গ্লটিক হচ্ছে এই যে এটা হচ্ছে গ্লটিস, এই গ্লটিক স্পেসটা হচ্ছে, এটাকে বলি আমরা সাবগ্লটিক, হচ্ছে নিচেরটাকে বলি আমরা, হ্যাঁ সাবগ্লটিক স্পেস। প্যারাগ্লটিক কোনটা? এই যে গ্লটিসের আশেপাশে যে জায়গাটা থাকে, এই যে যে পুরো জায়গাটা, এটাকে আমরা বলি প্যারাগ্লটিক। মানে এই যে গ্লটিসের পাশে যেই, মানে দ্যাট মিন্স এই যে থাইরয়েড কার্টিলেজ, এখানে ক্রিকোথাইরয়েড মেমব্রেন, এর মাধ্যমে যেই পুরো জায়গাটা থাকে, কোনাস ইলাস্টিকাস যে জায়গাটা, এগুলোর মাধ্যমে যেটা থাকে এটাকে বলি প্যারাগ্লটিক স্পেস। মানে এখান থেকে যখন এইদিকে রোগ যায় তখন প্যারাগ্লটিক স্প্রেড আমরা বলি। প্যারাগ্লটিক মানে গ্লটিসের পেরিফেরিতে চারপাশে যেটা যে স্পেসটা, সেটাকে প্যারাগ্লটিক স্পেস বলা হয়। এটা হচ্ছে ল্যারিঞ্জিয়াল ইনলেট, যেটা আমরা ভেন্ট্রিকল সাইনাস অফ দ্য ল্যারিংস বলি। এটা হচ্ছে ফলস কর্ড বলে, এই যে কোয়াড্রিঙ্গুলার মেমব্রেন এসে সেখানে ফোল্ড করে তার ফলস কর্ড তৈরি করতেছে, ক্রিকোভোকাল মেমব্রেন এসে সেখানে ফোল্ড করে তার ভোকাল কর্ড তৈরি করতেছে। এবং এই যে এখানে এগুলো ভোকালিস মাসেল যেটা থাকে, বিভিন্ন মাসেলের মাধ্যমে ভোকাল থাকে, এটা লিগামেন্ট, ভোকাল লিগামেন্ট। এগুলো হচ্ছে ল্যারিঞ্জিয়াল ইনলেট স্ট্রাকচার। এটা যারা পোস্ট গ্রাজুয়েশনে আছেন তারা ছবি দেখলে বুঝবেন, এগুলো কিন্তু সব মাথায় রাখতে হবে, কারণ ডিজিজ কোন ভাবে কিভাবে ছড়ায়, কি কি থাকে, স্ট্রাকচারাল আমরা যদি পুরোটা না জানি তাহলে আমরা আমাদের মাথায় থাকবে না এটা।
এটা দেখেন ল্যারিঞ্জিয়াল ক্যাভিটি একটা ক্রস সেকশন, এই জায়গাটা সুপ্রাগ্লটিক মানে এটা ভেস্টিবুলার জায়গা, এটা ফলস কর্ড, এই যে এখানে সাইনাস অফ দ্য ল্যারিংস, এখানে নিচে এটা হচ্ছে ট্রু কর্ড, তার নিচে হচ্ছে সাবগ্লটিক জায়গাটা, ইনফ্রাগ্লটিক পার্ট। এবং এখানেও দেখেন সবাই ছবি দেখাচ্ছি, এখানে এই যে এখানে ল্যারিঞ্জিয়াল ইনলেট, ল্যারিঞ্জিয়াল ইনলেটটা কি, এখানে আমরা যে ল্যারিঞ্জিয়াল ইনলেট মানে ল্যারিংসে ঢুকার যে মুখ, এখানে গেট, এই যে যদি আমরা পিছন দিকে সেকশন করি দেখা যায় মানে সামনের দিকে সেকশন আমরা করে ফেলি, ঠিক আমরা খাদ্যনালীর পিছনের অংশটাই সরি খাদ্যনালীর সামনের অংশটাই হচ্ছে ল্যারিঞ্জিয়াল এই যে পার্টটা, এখানে এই যে এইদিকে পাইরিফর্ম ফসা মুখের এই যে ইভুলা দেখা যাচ্ছে, মানে এখানে ক্রস সেকশন, এখানে ইপিগ্লোটিস, এখানে থাকে অ্যারাই এপিগ্লোটিক ফোল্ড, ল্যারিঞ্জিয়াল ইনলেটের বাউন্ডারি দেখেন এপিগ্লোটিস, অ্যারাই এপিগ্লোটিক ফোল্ড, ইন্টার অ্যারেটিনয়েড রিজিয়ন, ইন্টার অ্যারেটিনয়েড ফোল্ড মানে দুইটা অ্যারেটিনয়েডের মাঝখানে ইন্টার অ্যারেটিনয়েড রিজিয়ন, এটা অ্যারে এপিগ্লোটিক ফোল্ড, এটা কিন্তু হচ্ছে ল্যারিঞ্জিয়াল ইনলেট, এবং এখানে হচ্ছে এপিগ্লোটিসের আপার মার্জিনটা যে পুরোটা, এই পুরোটা জুড়ে এই যে মুখটা থাকে এটাকে ল্যারিঞ্জিয়াল ইনলেট বলে। এটা কিন্তু সে একটা ওয়াচডগ মানে তার ভিতরে যে কোনো ল্যারিংসের ভিতরে কিছু ঢুকতে গেলে প্রথমে এই দরজায় এই গেটের মুখোমুখি হবে, এবং এটাও আমরা যখন খাওয়া দাওয়া করি বা ই করি এই ল্যারিঞ্জিয়াল ইনলেটটা ক্লোজ হয়ে যায়, এটা একটা ল্যারিংসের কাজ এটা। তারপরে নিচের দিকে যখন থাকে আরেকটা ভেস্টিবুলার বা ফলস কর্ড থাকে, ওইটা একটা তোমার টায়ার হিসেবে কাজ করে যেখান দিয়ে ঢুকতে পারে না, তার নিচে ভোকাল কর্ড থাকে, দ্যাট মিনস তিনটা গেট, তিনটা, এটা হচ্ছে সদর দরজা যদি চিন্তা করি, তার নিচে সেকেন্ড দরজা হচ্ছে ভেস্টিবুলার ফোল্ড, থার্ড দরজা হচ্ছে ভোকাল ফোল্ডের মাঝখানে যে জায়গাটা থাকে, এর মাধ্যমে যে প্রোটেকশন অফ দ্য আমরা লোয়ার এয়ারওয়ে বা যেটা আমরা প্রোটেকটিভ ফাংশন বলি ল্যারিংস এর, এই তিনটা টায়ারের মাধ্যমে সে থাকে। এখানে দেখেন ল্যারিঞ্জিয়াল ক্যাভিটির এই যে যেটা থাকে রিমা মানে হচ্ছে মাঝখানের জায়গাটা রিমা ভেস্টিবুলি মানে ভেস্টিবুলার ফোল্ড বা ফলস কর্ডের মাঝখানের জায়গাটা রিমা ভেস্টিবুলি, রিমা গ্লটিস মানে ভোকাল কর্ডের মাঝখানের জায়গাকে রিমা গ্লটিস আমরা বলি। এখানে যদি রিমা গ্লটিস আমরা চিন্তা করি, এই এখানে ভোকাল কর্ডের আমরা কিন্তু ফোনেটরি পার্ট, এই যে ভোকাল কর্ড আমরা ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি করে দেখতে পাই বা যে কোনো ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি করে ডিরেক্ট ল্যারিঙ্গোস্কোপি করে দেখতে পারি, আমরা কিন্তু সামনের যে অ্যান্টেরিয়র টু থার্ড জায়গাটা এটা কিন্তু ভোকাল পার্ট, মানে এখানে হচ্ছে ফোনেটরি পার্ট বলা হয় এটাকে, সে ভোকাল কর্ডের মানে তার যে ভয়েস প্রোডাকশন হয় এইখানের কারণে মেইনলি তৈরি হয়। আর এটা হচ্ছে রেসপিরেটরি পার্ট মানে তার বাতাসটা কিন্তু এই দিক দিয়ে মেইনলি যায়। এটা হচ্ছে ইন্টার যে কার্টিলেজ ভোকাল প্রসেস যেটা থাকে কার্টিলেজের পার্টটা, এবং এটা থাকে এখানে, এই এর মাধ্যমে কিন্তু এই থাকে। আমি মুভমেন্ট কিভাবে হয় একটু পরে দেখাবো। এটা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে রিমা গ্লটিস, মানে হচ্ছে গ্লটিসের পাশে মাঝখানে যে জায়গাটা থাকে রিমা গ্লটিস বলে। এবং কিছু ল্যারিঞ্জিয়াল কিছু মাসেল, এটা যারা আন্ডার গ্রাজুয়েট আছে তাদেরও মনে রাখে, কিছু এক্সট্রিনসিক মাসেল মানে হচ্ছে বাইরের দিকে যে মাসেল গুলা থাকে এগুলা কিছু ডিপ্রেসর আছে, কিছু এলিভেটর আছে, মানে ল্যারিংস কে যে আমরা যখন সোয়ালো করি ল্যারিংসটা কিন্তু এই পুরা কার্টিলেজিনিয়াস ফ্রেমওয়ার্কটা উপরে নামে নিচে নামে, এটা ডিপ্রেসর এবং তো আপনার এলিভেটর। ডিপ্রেসর গুলা বুঝাই যাচ্ছে যে ইনফ্রা হাইওয়েট যে আমরা নামও দিয়েছি, হাইওয়েট বোনের নিচে মানে ইনফ্রা হাইওয়েট আর সুপ্রা হাইওয়েট। ইনফ্রা হাইওয়েট মাসেল গুলা সে টেনে, যে ইনফ্রা হাইওয়েট মাসেল কি থাইরো হাইওয়েট, স্টার্নো হাইওয়েট, এই মাসেল গুলা সে এগুলাকে নিচে নেমায় নিয়ে আসে, এটাকে ডিপ্রেসর বলি ল্যারিংস এর। আর হচ্ছে কি এলিভেটর মানে যে উপরের যে মাসেল গুলা থাকে এগুলোকে এলিভেটর বলে, প্যালাটোফেরিঞ্জিয়াস, স্টাইলোফেরিঞ্জিয়াস এবং সুপ্রাহাইওয়েড মাসেল গুলো। মেইন যে মাসেল আমরা যেটা আমরা চিন্তা করি যে ভিতরে যে ল্যারিংস এর ইন্ট্রিনসিক মানে দ্যাট মিন্স ল্যারিংস এর যে আমরা যে কথা বলতেছি, আমরা যে ভোকাল কর্ড তৈরি হচ্ছে, মুভমেন্ট হচ্ছে, এগুলার সবকিছু ভোকাল, এই যে ল্যারিঞ্জিয়াল ইনলেট ক্লোজ হচ্ছে, মুখ খুলতেছে আবার বন্ধ হচ্ছে, ভোকাল লিগামেন্ট ভোকাল ফোল্ড ক্লোজ হচ্ছে, এগুলো সবকিছু কিছু ইন্ট্রিনসিক মাসেল ভিতর দিকের মাসেল দিয়ে থাকে। এই মাসেল কি কি থাকে এগুলাকে আমরা জানি। দেখেন এটা কিন্তু পার্ট ওয়ানে খুব কমনলি আসে, সিঙ্গেল বেজও আসে, যে অ্যাবডাক্টর মানে কি আমরা জানি, আমরা অ্যানাটমিতে পড়েছি যে অ্যাডাকশন এবং অ্যাবডাকশন। অ্যাডাকশন মানে একসাথে লাগা, অ্যাবডাকশন মানে দূরে চলে যাও। অ্যাবডাক্টর কি, যে সে ভোকাল কর্ডটাকে দূরে সরাই নিতেছে, মানে ভোকাল কর্ডের অ্যাবডাক্টর, এটার নাম হচ্ছে পোস্টেরিয়র ক্রিকিওটিনেট, একটা মাসেল সে অ্যাবডাক্টর। আমি ছবি দেখাবো একটু পরে, এটা দেখলে আপনারা ক্লিয়ার হবেন। মানে ক্রিকোঅ্যারিটিনয়েড মানে ক্রিকোয়েড থেকে অ্যারিটিনয়েডে যে মাসেল থাকে লাগানো সেটা, এবং পোস্টেরিয়র মানে পিছন দিকে যেটা থাকে সে কি করে
ক্রিকয়েড থেকে সে অ্যারিটিনয়েডকে টান দেয়, অ্যারিটিনয়েডটা ঘুরে যায় ওই ক্রিকোঅ্যাটিনয়েড জয়েন্ট এবং ভোকাল কর্ডটা দূরে চলে যায়, এটাকে অ্যাবডাক্টর বলে। একটা মাসেলই, সেটার নাম হচ্ছে পোস্টেরিয়র ক্রিকোঅ্যাটিনয়েড। অ্যাডাক্টর মানে একসাথে লাগায়। এটা আমরা লেটারাল ক্রিকোঅ্যাটিনয়েড এবং থাইরোঅ্যাটিনয়েড এবং ইন্টার অ্যারিটিনয়েড, দুইটা অ্যারিটিনয়েড মানে এই তিনটা মাসেল, এটা কিন্তু মনে রাখতে হবে। টেনশন মানে এটা টাইট করে কি, ক্রিকোথাইরয়েড এবং থাইরোঅ্যাটিনয়েড এই মাসেলগুলোর নাম একদম মুখের মধ্যে থাকতে হবে যারা পোস্ট গ্রাজুয়েট পরীক্ষা দিতে চান এবং পার্ট 1 বা পার্ট 2 পরীক্ষায় যেগুলো দিবেন, এবং ইভেন সেকেন্ড পার্ট পরীক্ষা অনেক সময় জিজ্ঞেস করা হয়, কারণ আমাদের যখন আমরা রোগীর ভোকাল কর্ড পালসে নিয়ে আসবে, রোগীর কোনো প্যারালাইসিস নিয়ে আসবে, রোগীর কোনো অ্যাবডাক্টর বা অ্যাডাক্টর প্যারালাইসিস নিয়ে আসবে, আমাদের অ্যানাটমি অবশ্যই জানতে হবে। রোগী কোনো হোর্সনেস নিয়ে আসবে, রোগী এরকম কমপ্লেন করবে যে আমি তো রক গান গাইতে পারি না, আমি উচ্চাঙ্গ সঙ্গীত গাইতে পারি না, তার মানে হচ্ছে তার টেনশনে প্রবলেম, মানে কোনো টেনসর বা তার এগুলাতে কোনো ধরনের প্রবলেম হয়েছে। এই জন্য আমাদের মাসেলের কোনটা কি কাজ করে এবং কোনটা নার্ভ সাপ্লাই কি, কোনটা আর্টেরিয়াল সাপ্লাই কি, এটা আমাদের ডিটেলস জানতে হবে। এবং ইপিগ্লটিসে যেটা করে অ্যারি এপিগ্লটিস, মানে নাম থেকে বোঝা যাচ্ছে অ্যারি এপিগ্লটিস মানে অ্যারিটিনয়েড থেকে এপিগ্লটিস পর্যন্ত, থাইরয়েড থেকে এপিগ্লটিস পর্যন্ত, থাইরয়েড এপিগ্লটিস এই মাসেলগুলো এপিগ্লটিসে এখানে ল্যারিঞ্জিয়াল ইনলেটের মতো কাজ করে। দেখেন ক্রিকোঅ্যাটিনয়েড ক্রিকোথাইরয়েড যে মাসেল থাকে, ক্রিকয়েড এবং থাইরয়েড, ক্রিকোথাইরয়েড যে মাসেল, এটা মানে ভোকাল যে কর্ড থাকে তাকে টাইট করে লেনদেন, মানে এই বাইরের দিক থেকে এইভাবে সে যুক্ত থাকে, কিন্তু সে ওই যে ভিতরের যে ভোকাল কর্ডটাকে সে এটাকে টেন্স দেয় আর কি। এই ক্রিকোথাইরয়েডের সাপ্লাই কিন্তু এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। আমরা যেটা বলি, আমরা যেটা থাইরয়েড সার্জারির সময় আমরা যেটা সুপিরিয়র ল্যারিঞ্জিয়ালের যে এক্সটার্নাল ব্রাঞ্চটা থাকে, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা কেটে ফেললে এই টেনশনটা চলে যায়, তখন দেখা যায় যে উচ্চাঙ্গ সঙ্গীত গাইতো, যে রক সঙ্গীত গাইতো, যে উচ্চস্বরে কথা বলতে পারতো, তার যে সে ভয়েসের কন্ট্রোলটা তার লস হয়ে যায়। এই জন্য সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল মানে এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ কিন্তু খুব ইম্পর্টেন্ট, সে ক্রিকোথাইরয়েডকে সাপ্লাই দেয়। নার্ভ সাপ্লাই আমি বলবো, এই যে আমি বলেছি যে অ্যাডাক্টর অফ দা ভোকাল কর্ড একটা মাসেল পোস্টেরিয়র ক্রিকোঅ্যাটিনয়েড। দেখেন পোস্টেরিয়র ক্রিকোঅ্যাটিনয়েড, এটা হচ্ছে অ্যারিটিনয়েড, এটা হচ্ছে ক্রিকয়েড। এই যে যেটা থাকে সে হচ্ছে পোস্টেরিয়র ক্রিকোঅ্যাটিনয়েড। এইখানে ক্রিকয়েড থেকে অ্যারিটিনয়েডের মাঝখানে গেছে সে, এটা অ্যাবডাকশন কিভাবে করে একটু পরে ছবি আছে। এটা দেখেন লেটারাল ক্রিকোঅ্যাটিনয়েড, মানে আগেরটা তো সে পিছন দিকে লাগানো ছিল, মানে ক্রিকয়েডের পিছন দিকে, এটা হচ্ছে লেটারাল মানে ক্রিকয়েডের পাশে, যে অ্যারিটিনয়েডের সাথে কিন্তু ক্রিকয়েডের পাশ থেকে আসছে, লেটারাল ক্রিকোঅ্যাটিনয়েড মাসেল। এটা কি করে, সে অ্যাডাকশন করে, কিভাবে করে একটু পরে দেখাবো। এই যে দেখেন এই ছবিটাতে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, সে পোস্টেরিয়র ক্রিকোঅ্যাটিনয়েড কি করে, সে যে মাসকুলার প্রসেস আর ভোকাল প্রসেস থাকে সে এটাকে পিছন দিকে এইভাবে টান দেয়, টান যখন দেয় সে এখানে ঘুরে যাবে না, ঘুরে গেলে কি হয়, সে লেটারালি চলে যায় ভোকাল প্রসেসটা, যখন যায় সে লিগামেন্টটাকে টান দিয়েও নিয়ে যায়, তখন কি হয় অ্যাবডাকশন, মানে দুইটা দুই দিকে চলে যাচ্ছে। দেখেন এখন একটা যদি পোস্টেরিয়র ক্রিকোঅ্যাটিনয়েডকে রিকাইল ল্যারিঞ্জিয়াল নার্ভ সাপ্লাই দেয়, যখন সে প্যারালাইসিস হয়ে যাবে সে এটা নড়বে, তার নড়ার কোনো সুযোগ নাই। সো তখন কি হবে, অ্যাবডাক্টর প্যারালাইসিস হবে। অ্যাবডাক্টর প্যারালাইসিস যখন দুইটাই হবে, তখন মানে দুইটা রিকাইল ল্যারিঞ্জিয়াল নার্ভ আমরা কোনো কারণে অ্যাক্সিডেন্টালি ইনজুরি হয়ে গেল, তখন সে দুইটাই প্যারালাইসিস হয়ে গেল, তখন কি হবে, এই যে দুই অ্যাবডাকশন হচ্ছে এখানে কিন্তু হচ্ছে না, তখন কি করবে, ভোকাল কর্ডটা এই মাঝামাঝি পজিশনে আসবে, সে দূরে চলে যাবে, তখনই কিন্তু রোগীর শ্বাসকষ্ট হবে। এই জন্যই কিন্তু বাইলেটারাল অ্যাবডাক্টর পালসি বলে, যেখানে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি হইলে যেই কারণে আপনার অ্যাবডাক্টর পালসি বলে, মানে মানে ভোকাল কর্ডটা মুভমেন্ট হয় না, কারণ সে অ্যাবডাক্টর করে একটা মাসেল, সেটা হচ্ছে পোস্টেরিয়র ক্রিকোঅ্যাটিনয়েড অ্যাবডাক্টর, মানে সে দূরে সরায়, এই জন্য রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ যাকে সাপ্লাই দেয়, এই জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। দেখেন অ্যাডাক্টরটা কি, এই যে লেটারাল ক্রিকোঅ্যাটিনয়েড সে কি করে, দেখেন এখান থেকে সে এই দিকে টানতেছে, সে টানলে কি হবে, এখানে যখন এইটা দিয়ে টান দিবে সে ঘুরে কি হবে, এই মাথাটা এইদিকে চলে আসতেছে, তখন ভোকাল কর্ডটা অ্যাডাক্টর হচ্ছে। এটার সাথে ওর সাথে দেখেন লেটারাল ক্রিকোঅ্যাটিনয়েড এটাকেও কিন্তু রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ দেয়, কিন্তু তার সাথে কিন্তু আরো হেল্প করে কি ওই যে ভোকালিস এবং থাইরয়েড, এগুলো হেল্প করে, আরো দুইটা মাসেল আরো সাথে অ্যাডাক্টরশনে হেল্প করে। আর একটা হচ্ছে অ্যারি এপিগ্লটিস কাজ, এগুলো দেখেন ল্যারিঞ্জিয়াল ইনলেটের মাসেল, মানে ল্যারিঞ্জিয়াল ইনলেটকে সে আপনার ক্লোজ করতেছে, ল্যারিঞ্জিয়াল ইনলেটকে। এখানে এই যে অ্যারি এপিগ্লটিস অ্যারাইটিনয়েড, অ্যারি এপিগ্লটিস কাজ যে মাসেলটা থাকে, সে কি করবে, সে এখানে এই যে দেখেন টান দিতেছে, যখন টান দিবে সে এই পাশ দিয়ে টান দিতেছে, এই পাশ দিয়ে ল্যারিংস কি ছোট হয়ে আসবে না, মুখটা বন্ধ হয়ে আসবে না,
এটার কাজ হচ্ছে ল্যারিঞ্জিয়াল ইনলেটকে সে ক্লোজ করে। ট্রান্সভার্স অ্যারিটিনয়েড, সেই যে অ্যারিটিনয়েড যে থাকে ট্রান্সভার্স, সেই দুই পাশ থেকে টানতেছে, দুই পাশ থেকে টানলে এটা কিন্তু ভোকাল কর্ডের যে অ্যাডাকশন থাকে সেইটাতেও হেল্প করে, মানে দুইটাকে কাছাকাছি নিয়ে আসে। থাইরোঅ্যারিটিনয়েড, থাইরোঅ্যারিটিনয়েড এ কি করে, সে থাইরয়েড থেকে অ্যারাইটিনয়েডে যে যায়, থাইরোঅ্যারিটিনয়েড সে কি করে, থাইরয়েড থেকে দেখেন অ্যারাইটিনয়েড সে রিল্যাক্সেশন অফ দ্য ভোকাল কর্ড। থাইরোঅ্যারিটিনয়েড মানে আমরা বলছিলাম রিল্যাক্সেশন, অ্যাডাকশন করে পোস্টেরিয়র ক্রিকোঅ্যারিটিনয়েড, অ্যাবডাকশন করে পোস্টেরিয়র ক্রিকোঅ্যারিটিনয়েড, অ্যাডাকশন করে পোস্টেরিয়র লেটারাল ক্রিকোঅ্যারিটিনয়েড, ক্রিকোথাইরয়েড এবং থাইরোঅ্যারিটিনয়েড যেটা থাকে, এবং রিল্যাক্সেশনও করবে এখানে যেটা থাকে থাইরোঅ্যারিটিনয়েড যে মাসেল আমরা বলি, টেনশন যেটা ভোকালিস মাসেল যেটা থাকে রিল্যাক্স। এই যে ভোকালিস মাসেল আমরা ওই যে ভোকাল কর্ডের লেয়ারে আমরা বলেছিলাম, এটা কিন্তু রিল্যাক্সেশন অফ দ্য ভোকাল কর্ড করে বা টেনশন অফ দ্য ভোকাল কর্ড করে। এই জন্য এই যে দেখেন অ্যাডাকশনটা কিভাবে হচ্ছে, এখানে যখন এই লেটারাল ক্রিকোঅ্যারিটিনয়েডকে টানতেছে, এখানে যখন টানতেছে ভোকাল প্রসেসটা নড়তেছে এবং দুইটা একসাথে যুক্ত হচ্ছে। এখানে আরেকটা ছবি অ্যাডাকশনের, যখন এই যে মাসেল গুলো টানতেছে সে ভোকাল প্রসেসটা অ্যারিটিনয়েডটা ক্রিকয়েডের উপরে সে মুভমেন্ট করতেছে, রোটেটরি ভার্টিক্যাল এক্সিস বরাবর মুভমেন্ট করে সে কখনো খুলতেছে কখনো বন্ধ হচ্ছে। এখানে এই যে রিল্যাক্সেশন অফ দ্য টেনশন করতেছে থাইরোঅ্যারিটিনয়েড এবং ভোকালিস মাসেল, এই দুইটা মাসেল যখন থাকে এটা যখন টেনশনে আমাদের হেল্প করে, এটা যখন কোনো কারণে যদি এটা প্যারালাইসিস হয় তখন দেখা যায় এই যে টেনশনটা থাকে এটা না থেকে এরকম রিল্যাক্স হয়ে যায়, তখন সে দেখা যায় সো এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ যেটা সাপ্লাই দেয় ক্রিকোথাইরয়েড বা থাইরয়েড মাসেলকে, সেটা যখন রিল্যাক্সেশন হয় তখন এরকম তার উচ্চাঙ্গ সঙ্গীত গায়ে যায়, টেনশন যেটা করে আর কি মাসেল। দেখেন নরমালি আমরা যে রেস্টিং কন্ডিশনে থাকি তখন কিন্তু ভোকাল কর্ডটা অনেকটা এরকম অবস্থায় থাকে, কিছুটা ফাঁকা জায়গা থাকে, নয়তো আমরা শ্বাস নিতে পারতাম না। এখানে যখন ফোর্সড ইন্সপিরেশন আমরা জোরে শ্বাস নিই তখন আমাদের বা ইয়া করি তখন ফুল অ্যাডাকশন হয়, পুরা একদম ভিতরে ঢুকে বাইরের দিকে চলে যায়। যখন কথা বলি তখন কিন্তু সে দুইটাকে ফ্রিকশন হইতে হয়, মানে যেহেতু ভাইব্রেশন তৈরি করতে হবে, ইনফ্রাগ্লোটিক প্রেসার রাইজ করতে হয়, তখন এটা একসাথে লেগে যায়, তখন এগুলার কি থাকে সে ক্লোজ থাকে এবং ওই সময় আমরা কথা বলে ফোর্সফুলি যখন বাতাসটা বের করি আমরা কথা বলতে পারি। হুইসপার যখন করি তখন এইখানে সামনের অংশটা ভোকাল লিগামেন্টের পার্টটাকে সে রাখে, পিছন দিকে যে রেসপিরেটরি পার্টটা আছে এটাকে সে খোলা রাখে, এই জন্য আমরা যখন ফিসফিসায় কথা বলি তখন এরকম পিছন দিকে থাকে। নার্ভ সাপ্লাই এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিবডি, যেখানে আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট লেভেলে, যে এই যে মাসেল গুলো আমরা পড়ছি এগুলার যেহেতু থাকে মাসেলের ইলেকট্রিক সাপ্লাই দেয় এই নার্ভ গুলা, সো এই নার্ভ কোনটা কাকে দেয়, এই নার্ভ গুলা ড্যামেজ হইলে ওই মাসেল গুলো ড্যামেজ হবে, সো আমাদের জানতে হবে কোনটা কাকে দেয়। এখন যদি আমরা চিন্তা করি সেন্সরি সাপ্লাই, এই যে আমরা সেন্সরি সাপ্লাই কি আমরা যখন কাফ রিফ্লেক্স হয়, আমরা কিছু খেয়ে ফেলতেছি হঠাৎ করে ভাত ঢুকে যাচ্ছে পানি ঢুকে যাচ্ছে, আমরা জোরে জোরে কাশি দিয়ে বের করে দিতেছি, কিছু ইনহেল করে ফেলতেছি, তাহলে দ্যাট মিনস তার সেন্সরি সেন্সেশনটা কে দিচ্ছে, সেন্সেশন মনে রাখতে হবে ভোকাল কর্ডের উপরে আর নিচে। ভোকাল কর্ডের উপরে হচ্ছে ওই যে এই যে থাইরোহাইড মেমব্রেনের মাধ্যমে যে এই সুপিরিয়র ল্যারিঞ্জিয়ালের যে দুইটা ব্রাঞ্চ আছে ইন্টারনাল এবং এক্সটার্নাল, ইন্টারনাল যে থাকে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভটা ভোকাল কর্ডের উপরে যে সেন্সরি সাপ্লাই সেটা দেয়, সো এটাও ড্যামেজ করা যাবে না। ভোকাল কর্ডের নিচে কে দেয়, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। এখন ভোকাল কর্ডের নিচে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, আর হচ্ছে all the muscles of the larynx are supplied by the all the muscles of the larynx is supplied, motor supply যেটা muscle and movement supplied by the recurrent laryngeal nerve, that means very very important nerve in the neck, যেটা আমরা থাইরয়েডের ক্ষেত্রে খুব চেষ্টা করি করতে, কারণ তার ভয়েস চেঞ্জ হয়ে যাবে, সমস্যা হবে। এটা হচ্ছে all the muscles are supplied by the recurrent laryngeal nerve except cricothyroid, cricothyroid কে দেয় external laryngeal nerve, যেটা ওই যে আমরা সুপিরিয়র ল্যারিঞ্জিয়ালের একটা ব্রাঞ্চ। এই এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ আমরা প্রিজার্ভ করতে হয়, কারণ কি এটা কি কাজ করে আমরা জানি দেখছি, যেটা টেনসর মানে যে মাসেল ভোকাল কর্ডটা থাকে এটা টেনসর হিসেবে কাজ করে, সো এটা যখন ড্যামেজ হয় তখন কিন্তু সে ওই যে উচ্চাঙ্গ বা ভোকাল কর্ডটাকে উচ্চাঙ্গ সঙ্গীত রক সঙ্গীত এগুলো গাইতে পারে, এগুলা যারা সিঙ্গার তাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এটা, এই জন্য দুইটা নার্ভই আমাদের প্রিজার্ভ করতে হয়। এবং ল্যারিংস এর এই নার্ভ গুলা সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ এক্সটার্নাল ইন্টারনাল ব্রাঞ্চ এবং রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ এটার মাধ্যমে, that means sensory supply above the vocal cord internal
below the vocal cord recurrent laryngeal nerve. Motor supply, all are supplied by the recurrent laryngeal nerve except cricothyroid, which is supplied by the external laryngeal nerve. Blood supply, নামই superior and inferior laryngeal artery, এটা নাম থেকে বোঝা যাচ্ছে। superior laryngeal branch হচ্ছে superior thyroid এর, inferior laryngeal branch হচ্ছে inferior thyroid এর। এই দুইটা যে থাকে এগুলো হচ্ছে আর্টেরিয়াল সাপ্লাই দেয়। এবং খুব ইম্পর্টেন্ট আমাদের লিম্ফেটিক ড্রেনেজ জানতে হবে, কারণ আমরা দেখি যে কোনো কারণে ল্যারিংস এর কোনো ডিজিজ হইলে, আমরা কোনো কারণে ল্যারিংস এর যখনই কোনো ডিজিজ হয় নেক নোড চলে আসে, মানে সুপ্রাগ্লটিক রিজিয়নে হইলে খুব বেশি, কিন্তু গ্লটিক রিজিয়নে হলে এটা লিম্ফেটিক ড্রেনেজ কিন্তু নাই, এজন্য গ্লটিক রিজিয়নে মেটাস্টেসিস কম হয়। আর হচ্ছে সাবগ্লটিক স্পেসে এগুলোতেও হয়। এটা কার দিয়ে, যে ডিপ সার্ভাইকেল লিম্ফ নোড গুলা থাকে এই লেভেল 2, 3, 4 এইসব লেভেলে হচ্ছে সবচাইতে বেশি লিম্ফেটিক ড্রেনেজ হয়। এবং এই যে ভোকাল কর্ডের নিচে হচ্ছে মেইনলি পোস্টেরিয়র ইনফেরিয়র গ্রুপ পিছন দিকে, আর এন্টেরিয়র সুপিরিয়র গ্রুপ গুলো হচ্ছে মানে হচ্ছে ভোকাল কর্ডের উপরের দিকে হইলে এই যে লেভেল 2, 3 এগুলো হয়, পোস্টেরিয়র ইনফেরিয়র হইলে 4, 5 এইসব জায়গাগুলো হয়। এই যে আমরা একটা ল্যারিঙ্গোস্কোপিক একটা ছবি, এটা কিন্তু অস্পিতে অনেক সময় দেয়, এটা যারা পোস্ট গ্রাজুয়েট আছেন তাদের দেয়, একটা আঁকতে হয় ল্যারিঙ্গোস্কোপির একটা ভিউ। ইনডিরেক্ট ল্যারিঙ্গোস্কোপি যখন করি আমরা একটা এই যে এপিগ্লোটিসটা আঁকি, ভোকাল কর্ডটা আঁকি, পিছন দিকে এপিগ্লোটিক ফোল্ড আঁকি, অ্যারেটিনয়েড, ইন্টারঅ্যারেটিনয়েড রিজিয়ন, রিমাগ্লটিস, এখানে সুপ্রাগ্লটিক রিজিয়ন বা ভেস্টিবুলার রিজিয়ন, তারপর ভোকাল কর্ড, এখানে বেজ অফ দা টাং থাকে, এই জায়গাটাকে আমরা ভ্যালিকুলা বলি, পাইরিফর্ম ফোসা বলি আমরা এই যে দুইটা জায়গাকে। এই সবগুলা ড্রয়েন্ট লেভেল করতে বলে পোস্ট গ্রাজুয়েটে, এটা কিন্তু আসে ডিপ্লোমা, এমএস, এফসিপিএস পরীক্ষায় অনেক সময় দেয় আর কি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মেইনলি অ্যানাটমি অফ দা, মানে অ্যানাটমিতে জিস্ট কথা যদি আমি চিন্তা করি, কি কি কথা, যে অ্যানাটমিতে ল্যারিংস এর যে ফ্রেমওয়ার্কটা, ল্যারিংস এর লেন্থ কতটুকু, কোনখান থেকে কোনখান পর্যন্ত বিস্তৃত, এটার ফ্রেমওয়ার্ক কি কি দিয়ে তৈরি, কার্টিলেজ কয়টা আছে, কার্টিলেজ গুলো কোন ধরনের, কি কি জয়েন্ট আছে, কি কি লিগামেন্ট আছে, কি কি মেমব্রেন আছে, এটার মাসেল গুলা কি, এক্সট্রিনসিক মাসেল গুলা কি করে, এলিভেশন করে এবং ডিপ্রেশন করে, ইন্ট্রিনসিক মাসেল গুলা কি কি আছে, সে ভোকাল, সে যে এই যে ল্যারিংস এর ইনলেটে যে ভোকাল কর্ডের মুভমেন্ট করে, কোনটা কোন মাসেলটা কি কাজ করে, কোনটা ভোকাল কর্ডের অ্যাডাকশন করে, কোনটা অ্যাবডাকশন করে, কোনটা আপনার টেনশন, কোনটা রিল্যাক্সেশন, এগুলা করে, ল্যারিঞ্জিয়াল ইনলেট কে কে ক্লোজ করে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। ফিজিওলজি বলি, এটা খুব, সেটা চারটা কাজ একদম, ল্যারিংস এর মূল কাজ হচ্ছে, এটা অনেক সময় আসে হোয়াট আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ওয়ানে, অনেক সময় যে এক নাম্বার কাজ কি ল্যারিংস এর, অনেক সময় আমরা মনে করি ল্যারিংস এর এক নাম্বার কাজ হচ্ছে রেসপিরেশন, না, রেসপিরেশন তো এখানে একটা ছিদ্র করে দিয়ে ট্রাকিওস্টমি করে আমরা করতেছি না। ফোনেশন, কথা কিন্তু কথা না বললেও মানুষ মরবে। প্রোটেকশন, এক নাম্বার কাজ হচ্ছে প্রোটেকশন অফ দা লোয়ার এয়ারওয়ে। এই প্রোটেকশনটা কিভাবে করে, তার যখন ডিগ্লুটেশন সোয়ালো করি, বিভিন্ন সময় করি, বা কোনো কিছু ঢুকে গেলে সে প্রোটেক্ট করে কাফ রিফ্লেক্স এর মাধ্যমে, এটা প্রোটেকশন। প্রোটেকশন অফ দা লোয়ার এয়ারওয়ে সে কিভাবে করে, তিনটা টায়ারের মাধ্যমে, আমি একটু আগে বলছি, ক্লোজার অফ দা ল্যারিঞ্জিয়াল ইনলেট, ক্লোজার অফ দা ভেস্টিবুলার ফোল্ড, ক্লোজার অফ দা ভোকাল ফোল্ড। এই যে তিনটা টায়ার থাকে, মানে সদর দরজা আর ভিতরের ঘরের দরজাগুলো, এই তিনটা ঘরের দরজার মাধ্যমে সে লোয়ার রেসপিরেটরকে প্রিভেন্ট করে তার কোনো কিছু ভিতরে ঢুকে যেতে। এটা হচ্ছে ল্যারিংস এর এক নাম্বার ফাংশন, এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা করি। এবং যখন ট্রাকিওস্টমি করি এই প্রোটেক্টিভ ফাংশনটা কিন্তু চলে যায়, দেখা যায় তখন যখন বাইপাস আমরা করি, এদিক দিয়ে একটা ছিদ্র করি, তার কন্টিনিউ তার কাশি হইতে থাকে, কন্টিনিউ তার কফ প্রোডাকশন হইতে পারে, কন্টিনিউ তার রেসপিরেটরি ইনফেকশন হইতে পারে, তার লোয়ার রেসপিরেটরটা আনপ্রোটেক্টেড থেকে যায়। রেসপিরেশন, সে একটা রেসপিরেশনে একটা পাথ, একটা রাস্তা হিসেবে সে থাকে। ফোনেশন, এটা একটা ইম্পর্টেন্ট, এটা যে আমরা জানি একটা ভয়েস প্রোডাকশন কিভাবে হয়, তৈরি হয় হচ্ছে আমাদের মেইন, এটার সোর্স রিজার্ভার হচ্ছে যে বাতাস আমরা কথা বলি যে থাকে, এটা আমরা যে এক্সপিরেটরি এয়ার যেটা থাকে, আমরা যখন বাতাসটা শ্বাস নেওয়ার সময় বের করি, আমরা ইনফ্রাগ্লটিক, গ্লটিসের রিজিয়নে সেই বাতাসটা তৈরি হয়। সে কি করবে, আমরা গিটারের তার যেমন বাজে এরকম সে যখন ইনফ্রাগ্লটিক প্রেসারটা প্রথমে তৈরি করবে, তারপরে সে ভোকাল কর্ডকে ভাইব্রেট করবে, যখন বের হওয়ার পথে সে বাতাসটা যখন যাবে সে ভোকাল কর্ডকে ভাইব্রেট করবে, তখনই একটা সাউন্ড তৈরি হবে, সেটা যেরকমই হোক। এই সাউন্ড তৈরি হয়ে সে কি করবে, তার মডিফিকেশন দরকার, সাউন্ডটাকে শ্রুতিমধুর হয়ে আসতে হবে। যখন সে ওইটা তৈরি করবে তখন সে কি করবে, উপরের দিকে তার কিছু রেজোনেটিং চেম্বার থাকে, অরোফেরিংস থাকে, সুপ্রাগ্লটিক স্পেস থাকে, অরোফেরিংস থাকে, তখন সে রেজোনেটরি চেম্বার, নেজোফেরিংস, তারপরে সাইনাস এগুলা থাকে। এবং পরবর্তীতে আর্টিকুলেশন যেটা হয়, মানে আমরা
ক, প, ফ, ব এগুলা তৈরি করতে হয় তখন দাঁত, ঠোঁট, জিহ্বা এই পার্ট গুলা আর্টিকুলেশন করে। দ্যাট মিনস প্রোডাকশন হচ্ছে ৪ টা ফেজে হয়। একটা হচ্ছে তার চেস্ট থেকে যে এক্সহেলিং এয়ার যেটা আমরা এক্সপিরেটরি এয়ার এটা তৈরি করে, সেই ইনফ্রাগ্লোটিক প্রেসার তৈরি করে। ভোকাল কর্ডকে ফোনেটরি পার্ট, ফোনেটর ভোকাল কর্ডকে ভাইব্রেট করে, সো সাউন্ডটা প্রডিউস হয়। মূল মানে সাউন্ডের জন্মটা হইছে ভোকাল কর্ডে। তো সো ভোকাল কর্ডে যদি কোনো ফাংশন না থাকে সাউন্ড কিন্তু তৈরি হবে না, কোনো ধরনের শব্দ বের হবে না। তারপরে কি হবে, যখন উপরের অংশ যাবে রেজোনেশন, সে এই যে সাউন্ডটাকে আসে সে একটা জায়গায় এনে তাকে শ্রুতিমধুর সে করবে। তারপরে বোধগম্য করার জন্য আর্টিকুলেশন করতে হয়, যেটা আমরা এই যে টাং, টিপ, লিপের মাধ্যমে বলতে পারি। সো এই যে যে পার্ট গুলো আছে, ফুসফুসে কোনো সমস্যা হলে তার ভয়েসের কোনো প্রবলেম হবে, দুর্বল অথবা শক্তিশালী ভয়েস হবে। ভোকাল কর্ডে কোনো প্রবলেম হলে তার ভয়েস কখনো চলে যাবে, কখনো ভাঙা থাকবে, কখনো দুর্বল থাকবে। রেজোনেটরি চেম্বারে কোনো প্রবলেম হলে কখনো মনে করেন মোটা, কখনো চিকন, কখনো হট পটেটো, কখনো এরকম বিভিন্ন ধরনের থাকবে। আর্টিকুলেশনে হইলে কখনো আপনার এই এব্রো থেব্রো, পকে ফ বলবো, বকে ম বলবো, এরকম বিভিন্ন চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে এই যে ৪ টা পার্ট, এগুলো হচ্ছে ফোনেটরি পার্ট। সো ল্যারিংস এর একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ফোনেশন, তার ভয়েস রিপ্রোডাকশন। আরেকটা হচ্ছে ফিক্সেশন অফ চেস্ট। ফিক্সেশন অফ চেস্ট কি, যখন এই যে ৩টা টায়ার আমি বলছি, যখন আমি একটা জিনিস বালতি তুলতে যাই, আমি একটা ভারী একটা ওয়েট লিফট করতে চাই, বা আমি একটা অন্য কোনো কিছু তুলতে চাই, শক্তিশালী কোনো চাইল্ড বার্থ, বাচ্চা যখন ডেলিভারি দেয়, তখন আমরা কিন্তু নাক মুখ বন্ধ করে আমরা শক্তিশালী ভাবে শক্তভাবে আমরা সবকিছু করি। বা একটা ভারী জিনিস তুলতে গেলে বা ভরোত্তোলন বা অন্য কোনো কিছু যেগুলা খেলাধুলা এগুলা করি, তখন দেখা যায় যে চেস্টকে ফিক্স করতে হইলে মানে আমাদের এই পজিশনে তখন এইটা ফিক্স। এই জন্য যারা ট্রাকিওস্টমি পেশেন্ট থাকে তাদের কিন্তু ভয়েসও থাকে না, রেসপিরেশনও বাইপাস হয়। চেস্ট ফিগার, সে কিন্তু ভারী কোনো কাজ, ক্লাইম্বিং, তারপরে হচ্ছে কোনো ওয়েট লিফটিং, তারপরে হচ্ছে ফিমেলরা চাইল্ড বার্থ, এগুলা কিন্তু নর্মাল, সে নর্মাল ডেলিভারি দিতে পারে না এইভাবে সে, কারণ তার চেস্ট ফিক্সেশন হয় না, সে প্রেসার দিতে পারে না, এবং প্রোটেকশনও লস্ট হয়। এই ৪টা হচ্ছে ল্যারিংস এর মূল কাজ: প্রোটেকশন, রেসপিরেশন, ফোনেশন এবং ফিক্সেশন। এই হচ্ছে মোটামুটি ল্যারিংস এর অ্যানাটমি এবং ফিজিওলজি। দ্যাট মিনস আমার ইন শর্টে যদি আমি বলি, আন্ডার গ্রাজুয়েট যারা আছেন, পোস্ট গ্রাজুয়েট যারা আছেন, সবার জন্য, আন্ডার গ্রাজুয়েটদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে সবাইকে জানতে হবে যে কি কি কার্টিলেজ আছে, কি কি ফ্রেমওয়ার্কের কি কি পার্ট আছে, ল্যারিংস এর লেন্থ কত, কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত বিস্তৃত, মাসেল গুলা কি কি আছে, কোনটা কি সাপ্লাই দেয়, এগুলা ল্যারিংস এর কি কি ফাংশন, প্রোটেকশন, রেসপিরেশন, ফোনেশন, ফিক্সেশন, এই ৪টা। এই হচ্ছে ল্যারিংস এর মোটামুটি অ্যানাটমি এবং ফিজিওলজি। এই জিনিসটা জানার প্রয়োজন এই জন্যই, আমরা যখন ল্যারিংস এর পরবর্তীতে ল্যারিঞ্জিয়াল যে কোনো ডিজিজ নিয়ে আলোচনা করব, অ্যানাটমি হোক, সরি সেটা বিনাইন ডিজিজ হোক বা ম্যালিগন্যান্ট ডিজিজ হোক, আমরা অ্যানাটমিটা এটা মাথায় রাখতে হবে। যে কোনো কিছু করার আগে আমরা সব সময় অ্যানাটমি এবং ফিজিওলজিটা জানবো, কারণ এটা জানলেই আমরা পরবর্তীতে তার প্যাথোলজি কি কি হইতে পারে, প্যাথোলজি হলে তার ট্রিটমেন্ট আমরা কিভাবে করলে সঠিকভাবে এটা কারেকশন হবে, সেটা আমাদের মস্তিষ্কের মধ্যে থাকবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অ্যানাটমি এবং ফিজিওলজি নিয়ে যদি কোনো ধরনের কোনো কোয়ারি থাকে, আশা করি আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। যদি কোনো ধরনের কোশ্চেন থাকে আমি তাহলে শেষ করে দিব। অ্যানাটমি ফিজিওলজি আসলে তো মানে খুব বেশি কোশ্চেনও নাই, কারণ এগুলো সব মানে বইয়ের কথাটাই। এটা আশা করি মানে কারো মনে হয় কোনো কোশ্চেন নাই। তবে অ্যানাটমি যেটা থাকে, অ্যাবডাক্টর কি, অ্যাডাক্টর কি, কি কি, কারণ আমরা যখন বাইলেটারাল অ্যাবডাক্টর পালসি, ইউনিলেটারাল অ্যাবডাক্টর পালসি, কমন পালসি, তারপর হচ্ছে অ্যাডাক্টর পালসি, এগুলা সব পড়বো। এগুলা কিন্তু কোনটা কোন মাসেল দিয়ে হয়, কোনটার কি নার্ভ সাপ্লাই, এই জিনিসগুলা কিন্তু মাথায় রাখতে হবে। এই জন্য অ্যানাটমিটা মনে রাখতে হবে। এবং প্রোটেকশনের ক্ষেত্রে, ওই যে ফাংশনের ক্ষেত্রে ফাংশনাল ইম্পায়ারমেন্ট হলে কি কি হয়, এগুলো মাথায় রাখতে হবে। সো আমার মনে হয় কারো কোনো কোশ্চেন নাই। সবাইকে শুভরাত্রি জানাচ্ছি, এবং ইনশাল্লাহ নেক্সট রবিবারে অন্য কোনো টপিক নিয়ে, ইম্পর্টেন্ট কোনো টপিক রিলেটেড টু ল্যারিংস চেষ্টা করব, বা নেকের কোনো টপিক নিয়ে নেক্সট রবিবারে আহ, চেষ্টা করব বলতে। সবাইকে ধন্যবাদ এবং শুভরাত্রি, সবার শুভকামনা করছি।
ধন্যবাদ সবাইকে।